আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10 লেভেলের ধাতুবিদ্যা বা মেটালার্জি, অর্থাৎ ক্লাস 10-এর ধাতুবিদ্যার ঠিক যতটা প্রয়োজন আজকে আমরা ঠিক ততটা পরিমাণ ধাতুবিদ্যায় আলোচনা করব। হ্যাঁ, ক্লাস 12 অনুযায়ী হয়তো আমাদের আরেকটু নাই, বেশ কিছুটা বিস্তারিত ধাতুবিদ্যার প্রয়োজন, কিন্তু ক্লাস 10 বা আমাদের ক্লাস 10 বোর্ড এক্সাম বা সেকেন্ডারি বোর্ড এক্সাম দেওয়ার জন্য ঠিক যতটা পরিমাণ মেটালার্জির আলোচনা আমাদের প্রয়োজন, আমরা পুরো আলোচনাটা আজকে আমরা একটা সিঙ্গেল শটে কমপ্লিট করব। অর্থাৎ আমাদের একটা উইদিন 30 to 45 মিনিটের যে ক্লাস, এই 30 to 45 মিনিটের একটা ভিডিওর মধ্যে আমরা ধাতুবিদ্যার সম্পূর্ণ আলোচনাটা কভার আপ করব। আমাদের এই ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ থাকলো। সমস্ত মাধ্যমিক বা ক্লাস 10 লেভেলের ছাত্রছাত্রীরা অবশ্যই এই ভিডিওটা দেখবে। যে ধাতুগুলো আমরা আলোচনা করে থাকব বা সমস্ত ধাতুই দেখব মূলত প্রকৃতির মধ্যে সেটা হয় অক্সাইড বা সালফাইড আকারে থাকে বা সালফার বা অক্সিজেনের কোনো যৌগ আকারে থাকে। তার মানে বুঝতেই পারছো যে সমস্ত রকম ধাতুগুলো প্রকৃতির মধ্যে যে যৌগ আকারে থাকে, অর্থাৎ যাকে আমরা মিনারেলস বা খনিজ পদার্থ বলে থাকি, সেগুলো হচ্ছে ধাতব অক্সাইড বা ধাতব সালফাইড। দেখো, সমস্ত ধাতুর আকরিক বা ওর, তার মধ্যে এই গ্রুপ 16 এলিমেন্ট থাকে বলে তাদেরকে আমরা স্পেশালি চ্যালকোজেন মৌল বলে থাকি, যদিও সেটা আমাদের অন্য চ্যাপ্টারে আলোচনার বিষয়। তার মানে এটা বুঝতে পারছি প্রকৃতির মধ্যে ধাতু কিন্তু মূলত অক্সাইড বা সালফাইড আকারে থেকে যায়। এখন দেখো, আমাদের ক্লাস 10-এর সিলেবাসে মূলত 4টে ধাতু নিয়ে আলোচনা করব আমরা। ফার্স্ট যেটা আমরা আলোচনা করলাম, ধরো জিঙ্ক, তারপরে আলোচনা করলাম কপার, তারপরে আলোচনা করলাম এফি, তারপরে আমরা আলোচনা করলাম অ্যালুমিনিয়াম। অর্থাৎ এই 4টে ধাতু সেটা প্রকৃতির মধ্যে তুমি কিভাবে পাচ্ছ, সেই প্রকৃতি থেকে বা প্রকৃতির যে যৌগ অর্থাৎ খনিজ পদার্থ এবং তার বিশেষ আকরিক যেটাকে বলে থাকি, সেই আকরিক থেকে ধাতুগুলোকে আমরা কিভাবে নিষ্কাশন করব, অর্থাৎ ধাতু নিষ্কাশন পদ্ধতিগুলো আমাদের জানা দরকার। আর যৌগ থেকে ধাতু নিষ্কাশন এটা একটা বিজারণ পদ্ধতি, মূলত সেই বিজারণ করার বিভিন্ন রকম পদ্ধতিগুলো আমরা আলোচনা করব। যেমন দেখো, আমরা যদি মনে করি প্রকৃতির মধ্যে ধাতুগুলো ঠিক কিভাবে থাকে, যেমন তুমি এখন যদি জিঙ্কের কথা বলো, জিঙ্ক প্রকৃতির মধ্যে হয় ZnO অর্থাৎ জিঙ্ক অক্সাইড আকারে থাকে, অথবা ZnS অর্থাৎ জিঙ্ক সালফাইড বা যেটাকে আমরা বলে থাকি জিঙ্ক ব্লেন্ড, অথবা ধরো জিঙ্ক কার্বনেট অর্থাৎ যেটা আমরা ক্যালামাইন বলে থাকি ZnCO3 আকারে থাকে। ঠিক একই রকম কপার প্রকৃতির মধ্যে কী অবস্থা থাকে, ধরো Cu2S যাকে আমরা কপার গ্লান্স বলে থাকি, অথবা ধরো কিউপ্রিক অক্সাইড অর্থাৎ CuO আকারে থাকলো, অথবা তোমরা কপারকে প্রকৃতির মধ্যে পেয়ে যাবে কপার পাইরাইটিস অর্থাৎ Cu2S কমা দিয়ে Fe2S3। এইভাবে কিন্তু কপারগুলো প্রকৃতির মধ্যে থেকে যায়। অর্থাৎ কপারে দেখো, এই যৌগগুলো থেকে আমরা কপার নিষ্কাশন করব। ঠিক একই রকমভাবে যদি এফির কথা বলি, এফি হয়তো প্রকৃতির মধ্যে আছে Fe2O3 আকারে, যাকে আমরা হেমাটাইট বলে থাকি, অথবা ধরো এফিটা আছে Fe3O4 অর্থাৎ ফেরোসোফেরিক অক্সাইড আকারে, অথবা FeCO3 আকারে থাকলো। অ্যালুমিনিয়াম মূলত প্রকৃতির মধ্যে Al2O3 যাকে আমরা অ্যালুমিনা বলে থাকি Al2O3। এখন এই Al2O3-র সঙ্গে দুই অণু জল যুক্ত থাকলে কেলাস আকারে, তখন আমরা তার নাম বলে থাকি বক্সাইট BAUXIT বক্সাইট। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা যৌগ। এবার দেখব এগুলো কিন্তু সবই এই কপার, জিঙ্ক, আয়রন অথবা অ্যালুমিনিয়ামের খনিজ পদার্থ, অর্থাৎ প্রকৃতিতে মুক্ত অবস্থায় ধাতুগুলোকে যেই যৌগের মধ্যে পাচ্ছ। এইবারে আমরা এই যে 4টে মূলত আমাদের ধাতু আছে, এই ধাতুগুলোর যে যৌগগুলো অর্থাৎ যে খনিজ পদার্থগুলো থেকে আমরা ধাতুটাকে সবচেয়ে উৎকৃষ্ট মানে অর্থাৎ সবচেয়ে ভালো গুণমান দিক থেকে পাবো বা এক্সট্র্যাক্ট করতে পারবো, তাদেরকে আমরা বলে থাকি আকরিক বা ওর। তাদেরকে আমরা আকরিক বা ওর বলে থাকি, আকরিক বা আমরা সেটাকে ইংলিশে বলে থাকি ওর, আকরিক অথবা আমরা এটাকে ওর বলবো, ওর। যেমন দেখো, কপারের আকরিক আমরা বলতে পারি কপার গ্লান্স অর্থাৎ CuTS, অথবা কপার পাইরাইটিস, এরা হচ্ছে কপারের আকরিক। কিউপ্রিক অক্সাইড থেকে আমরা কপারের আকরিক বলবো না। ঠিক যেমন দেখো, জিঙ্কের খুব ভালো আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড বা ক্যালামাইন, এটা হচ্ছে জিঙ্কের আকরিক।
ঠিক একই রকমভাবে Fe2O3 হিমাটাইট হচ্ছে Fe2O3, অর্থাৎ এই হিমাটাইটটা Feর খুব ভালো একটা আকরিক। ঠিক একই রকমভাবে অ্যালুমিনিয়ামে খুব ভালো আকরিক হচ্ছে বক্সাইট দেখো, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের খুব ভালো আকরিক। এই যে তোমরা আকরিকগুলো দেখলে, এই আকরিকগুলো থেকে আমাদের এই ধাতুগুলোকে এক্সট্র্যাক্ট করতে হবে বা নিষ্কাশন করতে হবে। এবার আমরা দেখে নেব কোন ধাতু বা কোন ধাতুর আকরিক থেকে সেই ধাতুটাকে কোন পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। তোমরা আগেই বলেছো কোনো যৌগ অর্থাৎ ধাতু সবসময় পর্যায়সারণ অনুযায়ী তারা যৌগের মধ্যে ধনাত্মক অবস্থায় আছে। এখন সেখান থেকে ধাতুকে নিষ্কাশন করা মানে তাকে ফ্রি করে দেওয়া। তার মানে জারণ সংখ্যা ধনাত্মক অবস্থা থেকে মানে +1 +2 বা +3 থেকে সেটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ ধাতব এই আকরিক থেকে ধাতু নিষ্কাশন এটা অবশ্যই একটা বিজারণ পদ্ধতি। অর্থাৎ ধাতু নিষ্কাশন একটা বিজারণ পদ্ধতি। আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন, ধাতু নিষ্কাশন একটি বিজারণ পদ্ধতি। আমরা ধাতু নিষ্কাশনটাকে একটা বিজারণ পদ্ধতি বলবো। অবশ্যই এটা একটা বিজারণ পদ্ধতি ধাতু নিষ্কাশন। এই ধাতু নিষ্কাশন বিজারণ পদ্ধতি আমরা মূলত 4 ভাবে আলোচনা করব। প্রথম কার্বন দিয়ে করব, তাই এর নাম হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। এর নাম হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। আমরা কার্বন নামক যে মৌলটা আছে তার সাহায্যে যে ধাতুগুলোর আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে পারবো সেটা আলোচনা করব। তারপর আমরা আলোচনায় চলে যাব। আমরা এবার আলোচনা করলাম, দেখো প্রথম যেরকম কার্বন বিজারণ পদ্ধতি, এখন হচ্ছে শত বিজারণ পদ্ধতি। শত বিজারণ পদ্ধতি আমরা আলোচনা করব। শত বিজারণ পদ্ধতি, এই পদ্ধতিতে কিভাবে ধাতু নিষ্কাশন করা যায় বা কোন ধাতুর আকরিক থেকে এই পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা যায়। তারপর আমাদের তৃতীয় পদ্ধতির নাম হচ্ছে গোল্ডস্মিডের থার্মিট পদ্ধতি। আমরা এটাকে সংক্ষেপে থার্মিট পদ্ধতি বলবো। থার্মিট পদ্ধতি অর্থাৎ থার্মিট পদ্ধতিতে কোন কোন ধাতু নিষ্কাশন করা যায়, কোন ধাতুর সাহায্যে তুমি নিষ্কাশন করবে, অর্থাৎ এক্ষেত্রে বিজারক কোন ধাতু, কাদের কাদের নিষ্কাশন করা যাবে বিজারণ পদ্ধতিতে, সেটা আলোচনা করব। আর চলে যাবো আমরা ফোর্থ বা একদম শেষ পদ্ধতি, তাকে বলবো তড়িৎ বিজারণ পদ্ধতি বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বলতে পারো। তাহলে আমরা তড়িৎ বিজারণ পদ্ধতি বলবো। তড়িৎ বিজারণ পদ্ধতি, তড়িৎ বিজারণ পদ্ধতি। আগে একটু সংক্ষেপে তোমাদের সাথে এই পদ্ধতিগুলো আলোচনা করি। তড়িৎ বিজারণ পদ্ধতি, দেখো কার্বন দিয়ে যখন বা যে ধাতুগুলোর বিজারণ করব বা সেই যে ধাতুর আকরিক থেকে সেই ধাতু নিষ্কাশন করব, তখন সেই পদ্ধতির নাম কার্বন বিজারণ পদ্ধতি। যেরকম মূলত জিঙ্ক, বিশেষ করে জিঙ্কের অক্সাইড অথবা এফির কোনো অক্সাইড থেকে কার্বনের সাহায্যে জিঙ্ক বা এফি ধাতুগুলোকে মূলত এই পদ্ধতিতে খুব ভালোভাবে নিষ্কাশন করা যায়। চলে আসবো শত বিজারণ পদ্ধতি। সাধারণত দেখো কপার গ্লাস অর্থাৎ কপারের সালফাইডকে এক্ষেত্রে অন্য কারোর প্রয়োজন হলো না। কপারের সালফাইডটা যদি তাকে অক্সিডেশন বা জারণ করে থাকে বায়ুর উপস্থিতিতে, তাহলে কপারের সালফাইড কিছুটা অংশ নিজেরাই কপার অক্সাইড তৈরি করবে। এই উৎপন্ন কপার অক্সাইড বাকি যে কপার সালফাইড আছে তাদের সাথে নিজেরাই বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড এবং কপার মুক্ত করবে। দেখো এই পদ্ধতিতে যেহেতু বাইরে থেকে কোনো বিজারকের প্রয়োজন হলো না, তাই আমরা এই পদ্ধতিকে সেলফ রিডাকশন প্রসেস বা শত বিজারণ পদ্ধতি বলবো। থার্ড যেটা আছে থার্মিট পদ্ধতি। দেখো এই পদ্ধতিতে মূলত অ্যালুমিনিয়ামের সাহায্যে, যেহেতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অ্যালুমিনিয়াম অনেক ওপরের মৌল, এই পদ্ধতিতে আমরা অ্যালুমিনিয়াম নামক ধাতুর সাহায্যে মূলত, দেখো আমরা টেবিল অনুযায়ী যদি পড়ি তাহলে ক্রমাঙ্ক 24, ক্রমাঙ্ক 25 ও ক্রমাঙ্ক 26 অর্থাৎ ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং এফি, এই তিনটে ধাতুর আকরিক থেকে ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়। মূলত ক্রোমিয়ামের অক্সাইড Cr2O3 অথবা Mn এর অক্সাইড অথবা এফির অক্সাইড, এগুলো থেকে আমরা অ্যালুমিনিয়ামের সাহায্যে ক্রোমিয়াম, Mn বা এফিকে এই থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করব। এই পদ্ধতিতে একটা উচ্চ উষ্ণতার প্রয়োজন হয়, সেটা অলমোস্ট 2000 ডিগ্রি সেলসিয়াস
অর্থাৎ 2000 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে আমরা এই থার্মিট পদ্ধতিটা করব। বিজ্ঞানী গোল্ডস্মিথের নাম অনুযায়ী আমরা এটাকে গোল্ডস্মিথ থার্মিট পদ্ধতিও বলে থাকি। এবার দেখো সক্রিয়তা অনুযায়ী, তার মানে যে সমস্ত ধাতুগুলোর সক্রিয়তা কম তাদেরকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে তার আকরিক থেকে ধাতু নিষ্কাশন করলাম, অথবা আমরা শত বিজারণ পদ্ধতিতে যেরকম কপার সেরকম কিছু ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন করলাম। এদের থেকেও দেখো আরেকটু সক্রিয় যে ধাতুগুলো আছে, অর্থাৎ যারা মূলত সন্ধিগত বলতে পারো সেরকম ধাতুগুলো, যেরকম 24, 25, 26 অর্থাৎ ক্রমাঙ্ক অনুযায়ী 24 অর্থাৎ ক্রোমিয়াম, 25 অর্থাৎ ম্যাঙ্গানিজ এবং 26 Fe, এই ধাতুগুলোর অক্সাইড থেকে মূলত ধাতু নিষ্কাশন করলাম অ্যালুমিনিয়ামের সাহায্যে, যেটাকে আমরা থার্মিট পদ্ধতি আমরা বিস্তারিত বিক্রিয়া সহ বুঝে নেব। এবং শেষ যে পদ্ধতিটা সেটা হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতি। তড়িৎ বিজারণ দেখো এবার যে সমস্ত ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে বেশ উপরে আছে, অর্থাৎ যারা খুব সক্রিয়, বিশেষ করে গ্রুপ 1, গ্রুপ 2 বা গ্রুপ 13 যে মৌলগুলো আছে, অর্থাৎ দেখো যেরকম দেখো আমরা সোডিয়ামের কথা বলতে পারি, পটাশিয়ামের কথা বলতে পারি, ক্যালসিয়ামের কথা বলতে পারি, অ্যালুমিনিয়ামের কথা বলতে পারি। এদেরকে কিন্তু তুমি না কার্বন বিজারণ পদ্ধতি, না শত বিজারণ পদ্ধতি, না থার্মিট পদ্ধতি, অর্থাৎ এই তিনটের কোনো পদ্ধতির সাহায্যে এই উন্নত মানের ধাতুগুলোকে তুমি তার আকরিক থেকে নিষ্কাশন করতে পারবে। তাহলে এই যে ধাতুগুলো অর্থাৎ গ্রুপ 1, গ্রুপ 2 ও গ্রুপ 13, যেমন তুমি বললে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অথবা অ্যালুমিনিয়াম, এদেরকে তাহলে নিষ্কাশন করা একটা মাত্র পদ্ধতি উচ্চ উষ্ণতায়, অর্থাৎ যেটা আমরাকে ভোল্টামিটার বলে থাকি। অর্থাৎ তড়িৎ বিজারণ পদ্ধতিতে বা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ক্যাথোড অ্যানোডের মধ্যে আমরা তার আকরিক গুণকে ভেঙে, দেখো আমরা বুঝতেই পারছি ক্যাথোডে এই উন্নত মানের ধাতুগুলো অর্থাৎ অ্যালুমিনিয়াম আমাদের সিলেবাসে যেরকম আছে, অথবা সোডিয়াম বা পটাশিয়াম বা ক্যালসিয়ামগুলো মুক্ত হবে, বা ক্যাথোড তড়িৎদ্বারে এরা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। এইভাবে কিন্তু আমরা 4টে বিজারণ পদ্ধতির সাহায্যে প্রকৃতিতে উপস্থিত প্রায় সমস্ত প্রকারের ধাতুগুলোর আকরিক থেকে সেই ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারি। তাহলে আমরা এবার এক এক করে কোন পদ্ধতিতে কোন ধাতু কিভাবে নিষ্কাশন করা হচ্ছে সেগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। এখন যেরকম আমরা আলোচনা করব কার্বন বিজারণ পদ্ধতি, অর্থাৎ কার্বনের সাহায্যে মূলত যে ধাতুগুলোর আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা যায় সেটা আলোচনা করব। যেমন দেখো আমরা আলোচনা করে ফেলি, তাহলে প্রথমেই জিঙ্ক অক্সাইড, অর্থাৎ জিঙ্ক অক্সাইডের সাথে আমি যদি কার্বনকে বিক্রিয়া করাই তাহলে দেখো এখানে জিঙ্ক আর পেয়ে যাব আমরা কার্বন মনোক্সাইড, জিঙ্ক ও কার্বন মনোক্সাইড। এবার দেখো এই উৎপন্ন কার্বন মনোক্সাইড আরও অবশিষ্ট জিঙ্ক অক্সাইডের সঙ্গে যদি কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে তাহলে আমরা জিঙ্ক মুক্ত পেলাম, এখানে পেয়ে গেলাম কার্বন ডাইঅক্সাইড। এইভাবে আমরা পেয়ে গেলাম কি, দেখো জিঙ্ক অক্সাইড থেকে আমরা কার্বনের সাহায্যে বিজারণ করে জিঙ্ক ধাতুকে মুক্ত করতে পারলাম, অথবা দেখো আমরা এফির যে অক্সাইড অর্থাৎ ধরো Fe2O3 তার সঙ্গে আমরা কার্বনকে বিক্রিয়া করালাম, তাহলে পেয়ে গেলাম 2Fe + 3CO। একই রকমভাবে আবার এই যে 3CO যেটা, আবার দেখো Fe2O3 তার সঙ্গে ওই 3CO বিক্রিয়া করে উৎপন্ন করলো 2Fe আর পেয়ে গেলাম 3CO2। এভাবে দেখো আমরা মূলত জিঙ্ক এবং এফির যে আকরিক গুণ আছে অর্থাৎ বিশেষ করে অক্সাইড গুণকে কার্বনের সাহায্যে বিজারণ করে আমরা ধাতব জিঙ্ক বা ধাতব আয়রন বা এফিকে মুক্ত করলাম। আমরা আলোচনা করব দ্বিতীয় যে বা আরেকটা যে পদ্ধতি সেলফ রিডাকশন প্রসেস বা শত বিজারণ পদ্ধতি। দেখো এইভাবে মূলত আমরা কপারকে নিয়ে করব, যেমন কপার গ্লাস অর্থাৎ Cu2S। দেখো কী হলো, Cu2S অক্সিজেনের দ্বারা বিক্রিয়া করে কপার অক্সাইড করলো আর কিছুটা Cu2S থেকে গেল, অর্থাৎ দুটো স্টেপে করবে কীভাবে, দেখো কিছুটা Cu2S সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, এখানে আমাদের ব্যালেন্সের কোনো প্রয়োজনীয়তা নেই, অর্থাৎ এক্ষেত্রে উৎপন্ন করলো CuO + SO2 অর্থাৎ সালফারের অক্সাইড এবং CuO উৎপন্ন করলো। এই উৎপন্ন CuO দেখো পরের বার কী হলো, এই Cu2S আর দেখো তোমার অনেক বেশি মাত্রায় যে CuO নিয়েছিল তারা বিক্রিয়া করলো, অর্থাৎ তুমি যদি এটাকে ব্যালেন্স করতে চাও তাহলে হয়তো তোমার ব্যালেন্সের সুবিধার জন্য তুমি লিখলে 2
সিইউও, অর্থাৎ এখানে দেখো তুমি পেয়ে যাবে 4 সিইউ পেয়ে গেলে, তার সাথে সাথে পেয়ে গেলে SO2, অর্থাৎ আমরা দেখো এখানে 4 সিইউ প্লাস SO2 পেয়ে গেলাম। দেখো এইভাবে কিউপ্রাস অক্সাইড সেটা নিজেই অক্সিজেন দ্বারা কিছুটা অংশ জারিত হয়ে কিউপ্রিক অক্সাইড করলো, সেই কিউপ্রিক অক্সাইড কিউপ্রাস সালফাইডের সাথে বিক্রিয়া করে নিজেই দেখো কপার মুক্ত করলো। অর্থাৎ বাইরে থেকে কোনো বিজারকপত্র ব্যবহার না করেই তুমি এইভাবে কপারের সালফাইড আকরিককে নিজে থেকেই জারণ করে তারই একটা অংশ কিউপ্রিক অক্সাইড এবং অবশিষ্ট কিউপ্রাস সালফাইড বিক্রিয়া করে কপার মুক্ত করলে। তাই আমরা এটাকে সেলফ রিডাকশন প্রসেস বা শত বিজারণ পদ্ধতি বলবো। এই পদ্ধতিতে মূলত আমরা কপার ধাতুকে মুক্ত করতে পারি, এছাড়াও অন্য ধাতুকে মুক্ত করা যায়, কিন্তু সবচেয়ে সহজভাবে আমরা কপারকে মুক্ত করতে পারি এই সেলফ রিডাকশন বা শত বিজারণ পদ্ধতিতে। মূলত থার্মিক পদ্ধতিতে অ্যালুমিনিয়াম, তোমাকে যে প্রশ্নটা বেশিরভাগ করে এখান থেকে ক্লাস 10-এর বা মাধ্যমিকের, সেটা থার্মিক পদ্ধতির কোশ্চেনটা বেশি হয়ে থাকে। দেখো থার্মিক পদ্ধতিতে অ্যালুমিনিয়াম তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এই ক্রোমিয়াম বা Mn বা ধরো Fe থেকে অনেকটাই ওপরে আছে। তাই অ্যালুমিনিয়ামের সাহায্যে এই কম সক্রিয় ধাতুগুলো, অ্যালুমিনিয়ামের তুলনায় যারা কম সক্রিয়, অর্থাৎ ক্রমাঙ্ক 24, 25 ও 26, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং Fe, এই তিনটে ধাতুর আকরিক থেকে মূলত অক্সাইড থেকে আমরা ধাতুগুলোকে নিষ্কাশন করব থার্মিক পদ্ধতিতে। এই পদ্ধতিতে আমরা 2000 ডিগ্রি সেলসিয়াসের ওপরে করে থাকি সাধারণত। তাহলে থার্মিক পদ্ধতিতে বিজারণ করা হয় অ্যালুমিনিয়াম দিয়ে, আর বিজারিত হয় মূলত ক্রোমিয়াম অর্থাৎ 24, ম্যাঙ্গানিজ অর্থাৎ ক্রমাঙ্ক 25 এবং Fe ক্রমাঙ্ক 26। তাহলে তুমি সহজে 24, 25, 26 মনে রাখবে, তোমার কাছে সহজ। দেখো তার মানে থার্মিক পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের সাহায্যে তুমি কোন কোন ধাতুকে মুক্ত করছো, সেটা হচ্ছে ক্রোমিয়ামগুলো দেখো Cr2O3 অর্থাৎ ক্রোমিয়ামের অক্সাইড আকারে থাকবে Mn, সাধারণত Mn তুমি MnO2 আকারেও পেতে পারো, Mn অনেক অক্সাইড হয়, আমরা MnO2 লিখলাম। আর Feর ক্ষেত্রে ধরো তুমি বললে Fe2O3 অর্থাৎ হেমাটাইটের কথাই বললে। অর্থাৎ দেখো এই ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ আর Feর অক্সাইডগুলো থেকে অ্যালুমিনিয়ামের সাহায্যে আমরা ধাতু নিষ্কাশন করব। মূলত Feটাকে ব্যবহার করা হয়, এবার দেখো Feর সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া করার পদ্ধতিটা আগে বুঝে নেব। বিক্রিয়া করার পদ্ধতিটা যদি বুঝে নাও, তাহলে এই Feর সঙ্গে মানে Fe2O3 সঙ্গে হেমাটাইটের সাথে অ্যালুমিনিয়ামে যে বিক্রিয়া করছে, সেই বিক্রিয়াতে তাদের ওজনগত, সংযুক্তিগত, কেন এদেরকে থার্মিক মিশ্রণ বলা হয়, সেখানে অনুপাতটা কেন 1:3 আসছে, ওটা আমরা বুঝে নেব। দেখিনি আমরা তাহলে মিশ্রণটা কীভাবে হচ্ছে। যেমন দেখো যখন Fe2O3 সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করছে, তার মানে 2L, আমরা 2 মোল অ্যালুমিনিয়াম নিলাম, তার সঙ্গে নিলাম Fe2O3, তার সঙ্গে আমরা নিলাম Fe2O3। দেখো তুমি ভালো করে খেয়াল করে, এখানে অ্যালুমিনিয়ামটা 2 × 27 অর্থাৎ 2 × 27, তার মানে 54 গ্রাম আমরা এখানে নিয়েছি অ্যালুমিনিয়াম। আর তার সঙ্গে দেখো 1 মোল Fe2O3। এখন Feর পারমাণবিক ভর যেটা আমরা জানি 56, অর্থাৎ 2 × 56 প্লাস দেখো এখানে আছে 348। দেখো এটা যোগ করে আমরা পেয়ে যাচ্ছি পুরোটা 112 প্লাস 48, তার মানে আমরা পেয়ে যাচ্ছি দেখো 160। আমরা এখানে পেয়ে গেলাম 160। দেখো এটা 160 আর এটা আসছে তোমার দেখো 54। এটাকে যদি তুমি 3 গুণ করো দেখো ভালো করে, তাহলে এটা আসছে 3 গুণ করলে 162 মতো। এটাকে তুমি ট্রিপল করলে দেখো ওজনগতভাবে এটা আসছে 162। তার মানে তুমি দেখো এটা 160, এটা 54, তার মানে এই পরিমাণটা এর ঠিক 3 গুণ। তাহলে আমরা বলবো সবসময় অ্যালুমিনিয়াম আর Feর ওজনগত অনুপাত 1:3 বলতে পারি, অ্যাপ্রক্স 1:3। এই মিশ্রণটা আমরা সবসময় মনে রাখবো অ্যালুমিনিয়ামের সঙ্গে এই হিমাটাইটের, এই জন্য বলা হয় ওজনগত অনুপাতটা 1:3। তুমি নিজেই ভালো করে দেখতে পারো, এটা মনে রাখার কোনো ব্যাপার নেই। অনেক ছাত্রছাত্রীরাই 1:3 না 3:1 এরকম সহজ জিনিসগুলো ভুল করে ফেলো। এরকম ভুল করার কোনো সম্ভাবনা নেই, তুমি নিজেই হিসেব করে দেখো। এটা 54, এটাকে ট্রিপল করলে 162, তাহলে অলমোস্ট বা অ্যাপ্রক্স 160। তার মানে এটা এর 3 ভাগের 1 ভাগ, তাহলে ওজনগত এদের অনুপাত 1:3।
তাহলে এই মিশ্রণটা অর্থাৎ যখন অ্যালুমিনিয়ামের সঙ্গে Fe2O3 অ্যালুমিনিয়ামের সঙ্গে Fe2O3 1:3 ওজনগত অনুপাত, তখন তাকে আমরা বলবো থার্মিট মিশ্রণ। থার্মিট মিশ্রণ বলে থাকি এটাকে, আমরা বলি এটাকে থার্মিট মিশ্রণ। তোমাকে খুব পরীক্ষার কমন প্রশ্ন, থার্মিট মিশ্রণ কি, তখন তুমি এরকম সহজভাবে বুঝে লিখে দেবে। অর্থাৎ অ্যালুমিনিয়াম আর হেমাটাইটের ওজনগত অনুপাত যখন 1:3, এই মিশ্রণটাকে আমরা থার্মিট মিশ্রণ বলে থাকি। আর এই থার্মিট বিক্রিয়াটা করা হয় 2000 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে এই বিক্রিয়াটা আমরা করে থাকবো। তাহলে আমরা থার্মিট মিশ্রণ কি বুঝতে পারলাম, থার্মিট মিশ্রণ বা থার্মিট বিক্রিয়ার কতটা উষ্ণতা প্রয়োজন সেটা বুঝতে পারলাম। এবারে আমরা দেখো এই থার্মিট বিক্রিয়াটা, অর্থাৎ আমরা শুধুমাত্র Fe2O3 দিয়ে না, আমরা একই সাথে ক্রোমিয়ামের ক্ষেত্রে আর Mn এর ক্ষেত্রেও কীভাবে থার্মিট বিক্রিয়াটা হচ্ছে সেটা দেখে নেব বিক্রিয়ার সাহায্যে। দেখো আমরা থার্মিট বিক্রিয়াগুলো দেখে নিলাম। তার মানে Fe2O3 যখন অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করলো, তাহলে দেখো যেটা বিক্রিয়া হলো Al2O3 তার সঙ্গে দেখো আমরা পেয়ে গেলাম 2Fe। এইভাবে আমরা 2000 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই এখানে মেনশন করে দেবো। আমরা এইভাবে থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের আকরিক অর্থাৎ হিমাটাইট থেকে আমরা Fe নিষ্কাশন করলাম। একই রকম দেখো তোমরা যদি Cr2O3কে করতে একই রকম বিক্রিয়া করবে, অর্থাৎ 2Al সহ বিক্রিয়া করে সেটা অ্যালুমিনা অর্থাৎ Al2O3 উৎপন্ন করবে, তার সাথে উৎপন্ন করবে 2Cr। এইভাবে ক্রোমিয়ামটাও মুক্ত হলো ক্রোমিয়ামের অক্সাইড থেকে। Mn এর ক্ষেত্রেও তাই, তোমরা MnO2 আকারে করতে পারো। MnO2 একে যদি বিক্রিয়া করো একই রকমভাবে, তাহলে আমরা এখানে 3MnO2 নিলাম, প্লাস এখানে আমরা দেখো Al2O3 করতে হবে, তাহলে আমরা এখানে 4Al নিলাম। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 2 মোল Al2O3 পেয়ে গেলাম, 2 মোল Al2O3, তার সাথে পেয়ে গেলাম প্লাস 3Mn। তার মানে দেখো থার্মিট পদ্ধতিতে আমরা এইভাবে Fe, ক্রোমিয়াম আর Mn এর আকরিক থেকে আমরা সেই ধাতুগুলোকে মুক্ত করতে পারলাম। তাহলে আমাদের দেখো 3 রকম পদ্ধতি আলোচনা করা হয়ে গেল। অর্থাৎ আমরা Fe, জিঙ্ক, কপার এদের সবাইকেই কিন্তু আমরা মুক্ত করার পদ্ধতি জেনে গেলাম। কিন্তু হ্যাঁ, তোমার সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এরকম উন্নত মানের ধাতুগুলোকে নিষ্কাশন করার পদ্ধতি এখনও অজানা। তাই আমরা চতুর্থ বা শেষ পদ্ধতি আলোচনা করব। চতুর্থ বা শেষ পদ্ধতি যাকে আমরা বলে থাকবো তড়িৎ বিজারণ পদ্ধতি। দেখো তড়িৎ বিজারণ পদ্ধতিতে কী হয়ে থাকে, আমরা ইলেকট্রোড ব্যবহার করব। ইলেকট্রোড যেমন দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম আকরিক আমরা আগেই বলেছিলাম বক্সাইট, অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইটের সংকেত আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে হবে Al2O3, এটা হচ্ছে বক্সাইটের সংকেত, কমা দিয়ে 2H2O। এই যে বক্সাইটের আকরিক, অথবা দেখো অ্যালুমিনিয়াম আরেকটা আকরিক আছে যাকে আমরা বলে থাকি ক্রায়োলাইট, তাকে আমরা বলে থাকি ক্রায়োলাইটের সংকেত হচ্ছে Al(F3), এক্স্যাক্ট সংকেত Al(F3), কমা দিয়ে 3NaF। দেখো মূলত আমরা আলোচনা করব বক্সাইটকে নিয়ে। অর্থাৎ বক্সাইট আকরিকটাকে যদি আমরা তড়িৎ বিজারণ পদ্ধতি ব্যবহার করি তাহলে আমাদের এই অ্যালুমিনাটা বিয়োজিত হবে, ক্যাথোড তড়িৎদ্বারে অ্যালুমিনিয়ামটা আসবে, আর অ্যানোড তড়িৎদ্বারে তোমার অক্সিজেনটা মুক্ত হবে। দেখো আমাদের যেহেতু এক্ষেত্রে মূলত ক্যাথোড তড়িৎদ্বারটা আলোচনার বিষয়, তাই আমরা শুধু ক্যাথোড তড়িৎদ্বারটাকে ফোকাস করলাম যে অ্যালুমিনিয়ামটা মুক্ত হলো। অর্থাৎ দেখো আমাদের মুক্ত হবে 2Al3+, যেটা ক্যাথোড তড়িৎদ্বারে মুক্ত হলো, সেটা যদি ক্যাথোড তড়িৎদ্বার থেকে 6খানা ইলেকট্রন গ্রহণ করে দেখো আমরা তাহলে পেয়ে গেলাম অ্যালুমিনিয়াম। এর সাথে সাথে একই রকমভাবে অ্যানোড তড়িৎদ্বারে অক্সিজেন মুক্ত হবে। তুমি চাইলে সেটা লিখতেও পারো, নাও লিখতে পারো অ্যানোড বিক্রিয়াটা। অর্থাৎ দেখো আমরা যদি এখানে ভাবি যে 3O2- সে যদি 6খানা ইলেকট্রনকে ছেড়ে দেয়, তাহলে এখানে দেখো পেয়ে যাচ্ছ তোমরা 3/2O2। অর্থাৎ এভাবে দেখো বক্সাইট থেকে অ্যালুমিনা অর্থাৎ Al2O3 তড়িৎ বিজারণ পদ্ধতিতে ক্যাথোড অ্যানোডে এইভাবে বিক্রিয়া করে ক্যাথোড তড়িৎদ্বারে এই উচ্চ ধনাত্মক মৌলগুলো তার আকরিক থেকে মুক্ত হলো। ঠিক একই রকমভাবে NaClকে যদি মুক্ত করো ক্যাথোডে Na+, সেটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম মুক্ত করবে, আয়নোডের Cl অংশটা যাবে। তুমি একই রকম যদি পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ KClকে করো,
KCl ক্ষেত্রেও তাই, ক্যাথোডে K+ আর Cl মাইনাস চলে যাবে অ্যানোড তড়িৎদ্বারে। তুমি যদি এখন ক্যালসিয়ামে কোনো আকরিক নাও, যেমন তুমি বলতেই পারো ক্যালসিয়াম অক্সাইড, তাহলে ক্যাথোডে ক্যালসিয়াম 2+ আর অক্সিজেন O2- অ্যানোড তড়িৎদ্বারে যাবে। এইভাবে এই উন্নত মানের ধাতুগুলোকে আমরা তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি, তড়িৎ বিজারণ পদ্ধতি। তাহলে আমরা দেখো আমাদের ক্লাস 10-এর সিলেবাসে ধাতু নিষ্কাশনের যে 4টে পদ্ধতি সেটা বিস্তারিত আলোচনা। তার ভিতর থেকে কী প্রশ্ন আসতে পারে, বিশেষ করে থার্মিক পদ্ধতি, থার্মিক মিশ্রণ কি, কত উষ্ণতায় করা হয়, থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা যায়, কোন ধাতুর এক্ষেত্রে বিজারক দ্রব্য, বিজারক অ্যালুমিনিয়াম যে এক্ষেত্রে কিন্তু থার্মিক পদ্ধতিতে বিজারক, অর্থাৎ অ্যালুমিনিয়াম Fe ক্রোমিয়াম বা ম্যাঙ্গানিজকে বিজারিত করে। আমরা এগুলো আলোচনা করলাম। শত বিজারণ পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা যায়, কার্বন বিজারণ পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা যায়, এই আমরা ধাতু নিষ্কাশন আলোচনা করে ফেললাম। এর সাথে সাথে তোমাদের ধাতুবিদ্যায় যে বিষয়টা পড়তে হবে, ধাতু সংকর, অর্থাৎ একটি ধাতুর তুলনায় একাধিক ধাতু মিশ্রণে তোমার কি সুবিধা, তাহলে আমাদের সেই ধাতু সংকর আমাদের এখানে আলোচনা করতে হবে। ধাতু সংকর আমাদের আলোচনার বিষয়। একটা ধাতু অপেক্ষা 2 বা তার অধিক ধাতুর মিশ্রণের তাদের লংজিভিটি, অর্থাৎ তাদের স্টেবিলিটি বলো, তাদের স্ফুটনাঙ্ক বলো, গড়নাঙ্ক, সেটা অনেক বেশি হাই লেভেলে হয়। অর্থাৎ অ্যালয় বা সংকর ধাতুর মিশ্রণের স্থায়িত্ব বা লংজিভিটি অনেক বেশি। যেমন দেখো এই অ্যামালগাম ধাতু সংকরের সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যামালগাম বা যেটাকে আমরা বলে থাকি বাংলায় অ্যামালগাম কথাটা অর্থ হচ্ছে অ্যামালগাম কথার অর্থ হচ্ছে এই ধাতু সংকরের মধ্যে অবশ্যই পারদ থাকবে, পারদ থাকতে হবে। পারদ থাকতে পরে অন্য কোনো ধাতুর সঙ্গে পারদের মিশ্রণ যে ধাতু সংকর তৈরি করে তাকে আমরা অ্যামালগাম বলে থাকি। এই অ্যামালগামগুলোর মধ্যে আমাদের কয়েকটা এক্সাম্পল করে রাখি। দেখো এখানে হলো সোডিয়ামের সঙ্গে মার্কারি অর্থাৎ পারদ, সোডিয়ামের সাথে পারদের যে ধাতু সংকর তাকে আমরা এইভাবে লিখলাম, এটাকে আমরা তার নাম বলবো সোডিয়াম অ্যামালগাম। ঠিক একই রকম ভাবো জিঙ্কের সঙ্গে পারদ অর্থাৎ Hg, তার যে ধাতু সংকর তাকে আমরা বলবো জিঙ্ক অ্যামালগাম। সাধারণত আমরা সোডিয়াম অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম এবং ম্যাগনেসিয়াম অ্যামালগাম এই 3টে অ্যামালগামকে ব্যবহার করে থাকি। Mgর সঙ্গে অর্থাৎ ম্যাগনেসিয়ামের সাথে যদি Hg অর্থাৎ মার্কারি যে পারদ সংকর তৈরি করবে তাকে আমরা বলে থাকবো ম্যাগনেসিয়াম অ্যামালগাম। আমাদের কোশ্চেনে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে অ্যামালগাম, এরকম প্রশ্ন দেবে অ্যামালগামে কোন ধাতুটি থাকবে, তাহলে আমরা কি লিখবো, মার্কারি বা পারদ। অ্যামালগামের মধ্যে পারদ থাকতে হবে। এবার পারদের সাথে তুমি যদি সোডিয়াম নাও তখন সোডিয়াম অ্যামালগাম, যদি জিঙ্ক নাও জিঙ্ক অ্যামালগাম, যদি ম্যাগনেসিয়াম নাও তাহলে সেটাকে আমরা ম্যাগনেসিয়াম অ্যামালগাম বলবো। তাহলে অর্থাৎ আমাদের এই ধাতু মিশ্রণ, তাহলে এই যে অ্যালয়, দ্য মিক্সচার অফ মেটাল, এক্ষেত্রে অ্যামালগাম খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এছাড়াও আমাদের সাধারণত দেখো যে ধাতু সংকরগুলো আমাদের প্রশ্ন আসে, সেই ধাতু সংকরগুলোর মধ্যে কোন ধাতু সংকরে কী উপাদান থাকে, কার কী ব্যবহার, সেটা আমাদের জেনে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই গুরুত্বপূর্ণ কয়েকটা ধাতু সংকরের পরিমাণ অর্থাৎ উপাদানগত পরিমাণ বা শতকরা পরিমাণ, দেখো শতকরা পরিমাণ যদি তোমাদের পরীক্ষায় না মনে থাকে তোমরা শুধু উপাদানগুলো লিখলেও চলবে। দেখো ধাতু সংকর নিয়ে আমরা আলোচনা করব। আমরা ম্যাগনেলিয়াম বিষয়টি আলোচনা করেছি, সেখানে ধাতু সংকরের মধ্যে পারদ অবস্থান করেছিল। এছাড়াও যে ধাতু সংকরগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো ইনভার। দেখো একটা পেন্ডুলাম বা ঘড়ির কাঁটা যদি তৈরি করা হয় বা স্কেল তৈরি করা হয় যাতে ইনভার, দেখো সেটা সহজে উষ্ণতার অনেকটা তাপ সহ্য করার ক্ষমতা দরকার হয়, অর্থাৎ সেটা সহজে সংকোচন প্রসারণ যাতে না হয়, অর্থাৎ যার মধ্যে আমরা Fe মিশিয়েছি 64% অ্যাপ্রক্স আর নিকেল 36%। একই রকম জার্মান সিলভার, দেখো এখান থেকে কমন প্রশ্ন, জার্মান সিলভার নামের মধ্যে সিলভার কথাটা আছে, তোমাকে কমন একটা MCQ এখান থেকে মাধ্যমিকের প্রশ্নে আসে যে জার্মান সিলভারের শতকরা পরিমাণ কত, তুমি লিখে দেবে 0%। কারণ দেখো নামটা জার্মান সিলভার হলো, এখানে আছে 50% কপার, জিঙ্ক আছে 30% এবং নিকেল আছে 20%, অর্থাৎ এখানে কোনো সিলভারের কোনো ভূমিকাই নেই। নামটা জার্মান সিলভার, এখান থেকে সিলভারের শতকরা পরিমাণ 0%। আচ্ছা, এটা বিভিন্ন রকম ধাতব বাসনপত্র বা ফ্লাওয়ার বাস এসব তৈরি করতে কাজে লাগে। পিতল বা ব্রোঞ্জের ব্যবহার তোমরা খুব ভালো করে জানো, পিতল বা ব্রাশ, ব্রোঞ্জ আলাদা উপাদান,
পিতলের ক্ষেত্রে কপার থেকে যায় 70% বা 75% বলতে পারো, জিঙ্কটা বা দস্তা থেকে থাকে 30 থেকে 25%। এই পিতলটারও ব্যবহার আমরা জানি বিভিন্ন রকম বাসনপত্র বড়, বিভিন্ন রকম ধাতব ফ্লাওয়ার বাস বা বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস, সেগুলো আমরা এই ব্রাশ বা পিতল দিয়ে পেয়ে থাকি। এটাও কিন্তু একটা ধাতু সংকর। একই রকমভাবে ম্যাগনেলিয়াম, দেখো নামটার সাথে সাথে ম্যাগনেসিয়াম কথাটা বেশি উচ্চারণ করা হলেও ম্যাগনেসিয়ামটা থাকে মাত্র 2%, অ্যালুমিনিয়াম থাকে 98%। এটা কিন্তু বিমানের যন্ত্রাংশ মানে অর্থাৎ বাইরের যে খোল বা কাঠামো তৈরির ক্ষেত্রেও লাগে। এছাড়াও বিভিন্ন রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরি করার ক্ষেত্রে ম্যাগনেলিয়াম খুব ব্যবহার করা হয়। ডুরালুমিন, এটাও তাই একই রকম ব্যবহার বলতে পারো, কিন্তু এর উপাদানটা একটু আলাদা। অ্যালুমিনিয়াম থাকছে 95%, 4% থাকছে কপার বা সিউ, আর তোমাদের কপার বা সিউ থাকছে মাত্র 4%, আর 0.5% থাকছে এমএন, 0.5% থাকছে এমজি, এটাও তাই। আর ব্রোঞ্জটা আগেই বললাম, ব্রোঞ্জটা মোটামুটি ধরো 80 থেকে 90% থাকে কপার, আর 10 থেকে 20% থাকে টিন অর্থাৎ এসএন। এইভাবে আমাদের কিন্তু ধাতু সংকরগুলো আমরা আলোচনা করলাম। এর সাথে সাথে আমাদের ব্যবহারের দিক থেকে লোহা 3 প্রকারের। দেখো লোহার মধ্যে কার্বনের শতকরা পরিমাণ অনুযায়ী লোহার গুণমান, যেমন দেখো আমরা লোহাকে 3টে ভাগে ভাগ করলাম, রড আয়রন, স্টিল আর কাস্ট আয়রন। দেখো কাস্ট আয়রনে কার্বনের শতকরা পরিমাণ সবচেয়ে বেশি, এগুলো কিন্তু সবই কার্বনের শতকরা পরিমাণ প্রায় দেখো নিয়ার অ্যাবাউট 4.5% কার্বন থেকে যায় কাস্ট আয়রনে। আর স্টিলের মধ্যে 0.15 থেকে 1.5%, আর 0.1 বলতে পারো মানে 1% থেকেও কম, 0.1% মোটামুটি থাকে কার্বন, সেটা রড আয়রনের ক্ষেত্রে। অর্থাৎ গুণমানের বিচার থেকে দেখতে গেলে সবচেয়ে কম পরিমাণ কার্বন থাকছে রড আয়রন, তারপরে স্টিল, আর একদম সবচেয়ে বেশি থাকছে কাস্ট আয়রনের মধ্যে। অর্থাৎ এইভাবে আমরা এফির কার্বনের উপস্থিতি অনুযায়ী 3 ভাগে ভাগ করলাম, একটাকে রড আয়রন, একটাকে স্টিল, একটাকে কাস্ট আয়রন বললাম। এর সাথে সাথে ধাতুবিদ্যায় তোমাদের যে সামান্য অংশটা আছে সেটা হচ্ছে গ্যালভানাইজেশন অর্থাৎ দস্তা লেপন। গ্যালভানাইজেশন বা দস্তা লেপন বলতে দেখো আমাদের কি হয়, লোহা সহজে, বিশেষ করে বর্ষাকালে দেখো লোহা সহজে জলীয় বাষ্পের সংস্পর্শে এসে বায়ুর উপস্থিতিতে লোহার উপরে একটা Fe2O3 কমা দিয়ে XH2 এরকম একটা মরচে অর্থাৎ রাস্ট পড়ে যায়, মরচে পড়ে যায়। এই লোহার উপরে মরচেটা পাওয়ার কারণ হচ্ছে লোহা সহজেই বায়ুর সংস্পর্শে এসে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এরকম একটা মরচে বা রাস্ট পড়ে যাবে। এখন এই মরচেটাকে আমরা কীভাবে রক্ষা করব? আমরা যদি এফির উপরে দেখো কম সক্রিয় ধাতু, যেরকম দেখো দস্তা বা যেটাকে আমরা বলে থাকি জিঙ্ক, অর্থাৎ আমরা যদি এরকম জিঙ্কের প্রলেপ লোহার উপরে দিয়ে দিই তাহলে আমরা সেই পদ্ধতিটার নাম বলবো দস্তা লেপন বা গ্যালভানাইজেশন। এটা কিন্তু একটা তড়িৎ বিজারণ পদ্ধতি, অর্থাৎ আমরা এই দস্তা বা জিঙ্কটাকে অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব এবং লোহাটাকে ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব। তড়িৎ বিশ্লেষণ ঘটিয়ে আমরা এই লোহার উপরে কম সক্রিয় ধাতু দস্তার প্রলেপ দেব, তাই আমরা এই পদ্ধতিটাকে দস্তা লেপন বলে থাকি। এই পুরো পদ্ধতি অর্থাৎ যে কোনো অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতু প্রলেপ দেওয়ার পদ্ধতিকে আমরা বলে থাকি ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। তা একটা বিশেষ পদ্ধতি আমাদের ধাতুবিদ্যা আমাদেরকে প্রশ্ন করে থাকে দস্তা লেপন কি, তাই তুমি বলবে অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতির নাম হচ্ছে দস্তা লেপন। আর যে কোনো অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতির নাম হচ্ছে তড়িৎ লেপন। অর্থাৎ তড়িৎ লেপনে একটা পদ্ধতি হচ্ছে দস্তা লেপন। মনে রাখবে যে ধাতুটার প্রলেপ দেব তাকে আমরা অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব, যার প্রলেপ দেওয়া হবে সেটাকে ব্যবহার করব আমরা, মানে যার ওপরে প্রলেপ দেব তাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। এবং অবশ্যই তড়িৎ বিশ্লেষণ রূপে ওই অ্যানোড রূপে যে তড়িৎদ্বারটাকে ব্যবহার করেছো তারই কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করব। অর্থাৎ দেখো যখন কপারে প্রলেপ দেব CuSO4 ব্যবহার করব, যখন আমরা সিলভারে প্রলেপ দেব তখন আমরা পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড ব্যবহার করব, যখন আমরা সোনার প্রলেপ দেব কোনো একটা বস্তুর উপরে তখন আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম অরো সায়ানাইড ব্যবহার করব। এইভাবে আমরা ইলেকট্রোপ্লেটিং করতে পারি, অর্থাৎ গোল্ড প্লেটিং, সিলভার প্লেটিং, বা তোমার ধরো এইভাবে দস্তা লেপন করলাম। আমরা কিন্তু এইভাবে আমাদের ক্লাস টেনের সম্পূর্ণ ধাতুবিদ্যাটা আমরা এই ভিডিওটার মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আলোচনা করে ফেললাম। তোমরা ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটা থেকেই কিন্তু সম্পূর্ণ ধাতুবিদ্যার ধারণা পেয়ে যাবে। আমরা যেরকম এই যা আলোচনা করলাম তা থেকে যদি বিশেষ করে রায়ান ম্যার্টিনে তুমি যদি একদম নতুন যে কোশ্চেন ব্যাংক
তার 100+ কোশ্চেন আছে, ওখানে 105-এর একটু বেশি কোশ্চেন আছে। তুমি যদি 105টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন তোমার আমাদের এই ভিডিওতে যে আলোচনা করেছি প্রত্যেকটা কোশ্চেন তুমি আনসার করতে পারবে, তাহলে বুঝতেই পারছো রায়ান মার্টিনের যদি সম্পূর্ণ প্রশ্নের উত্তর করতে পারো, তার মানে অন্য যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে অর্থাৎ এবিটিএ বলো বা ডাব্লিউবিটিএ বলো বা অন্য বিভিন্ন রকম পারুল প্রকাশনী বলো বা টার্গেটের যে বইগুলো বলো, এরকম বিভিন্ন রকম যে কোশ্চেন ব্যাঙ্ক আছে ডাফ অ্যান্ড ডার্ট, এই প্রত্যেকটা কোশ্চেন ব্যাঙ্কের ধাতুবিদ্যার সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। এই ভিডিওটা যদি দেখে থাকো, তার সম্পূর্ণ আলোচনার মধ্যে ধাতুবিদ্যার ক্লাস 10-এর সব রকম প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, কারণ এই চ্যানেলে তোমাদের আগামী দিনে মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার খুব সহজে একটা সিঙ্গেল ভিডিওতে তুলে ধরা হবে। এবং তোমরা তার সাথে সাথে যেটা করবে, তোমাদের বন্ধু বান্ধবদের সাথে এই চ্যানেলটা শেয়ার করবে, তারাও যাতে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের আগামী ভিডিওগুলোকে দেখতে পারে, তাদের কাছেও যেন বিষয়গুলো বেশ সুবিধাজনক হতে পারে। তাই তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করবে এবং তার সাথে সাথে শেয়ার করবে।